বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নাম্বার 3 এর সমাধান নিয়ে আলোচনা করব। এখানে সৃজনশীল প্রশ্ন 3 এ একটি রেওয়ামিল দেওয়া আছে এবং সেই সাথে কিছু সমন্বয় দেওয়া আছে যেগুলি দিয়ে আমার করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। খ নাম্বারে করতে হবে বিশদ আয় বিবরণী এবং গ নাম্বারে করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা প্রথমেই ক নাম্বারে চলে যাব বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ করতে হয় এবং সমাপনী মজুদ পণ্য বিয়োগ করতে হয়। এখন এখানে ক্রয়ের বিষয়টা একটু বিস্তারিত, কিন্তু শুধু ক্রয় না, যেমন নিট ক্রয় অর্থাৎ ক্রয় থেকে যদি কোনো ফেরত থাকে সেগুলি বাদ দিতে হবে। ক্রয়ের সাথে যদি ক্রয় সংক্রান্ত কোনো খরচ থাকে সেগুলি যোগ করতে হবে, যেমন জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, তারপর হচ্ছে ডক চার্জ, পরিবহন, এসব যদি থাকে সেগুলি যোগ করতে হবে। পুরোটা যোগ করে সেখান থেকে হচ্ছে সমাপনী মজুদ পণ্যটা বাদ দিতে হবে। তাহলে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাই তাহলে আমরা প্রথমেই চলে যাব প্রারম্ভিক মজুদ পণ্য আছে কিনা সেটা খোঁজ করতে। আমাদের এই রেওয়ামিলে সম্ভবত কোথাও প্রারম্ভিক মজুদ পণ্যটি দেয়া নেই। আচ্ছা, তারপরে আমরা খোঁজ করব ক্রয়। ক্রয় এখানে সরাসরি বলাই আছে ক্রয়, এবং এক্ষেত্রে আমরা বলেছিলাম যে ক্রয় থেকে যদি ফেরত থাকে সেটা বাদ দিতে হবে। যেখানে বহি ফেরত আছে, বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, এটা বাদ দিতে হবে। যদি ক্রয় পরিবহন থাকে সেটা যোগ করতে হবে। আমার এখানে বহি পরিবহন আছে অর্থাৎ বিক্রয় পরিবহন আছে, এখানে ক্রয় পরিবহন নেই। হ্যাঁ, ক্যারেজ আউটওয়ার্ড, আউটওয়ার্ড মানে যেটা বাইরের দিকে যায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড। আচ্ছা, বহি ফেরত আছে। এরপরে দেখতে হবে যে আমদানি শুল্ক বা হচ্ছে ক্রয় সংক্রান্ত অন্য কোনো খরচ আছে কিনা। আমার এখানে অন্য কোনো খরচ নেই। এরপরে খুঁজতে হবে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য সাধারণত সমন্বয়ে থাকে। এখানে সরাসরি সমন্বয়ে সমাপনী মজুদ পণ্যটি বলা নেই, সরাসরি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা আছে। সেটা কিভাবে বলা আছে? অবিক্রিত পণ্যের মূল্য। এখন যে পণ্যটা বিক্রি হয়নি সেটা কোথায় আছে? সেটা মজুদ অবস্থায় আছে, সমাপনী মজুদ অবস্থায় আছে। সুতরাং এই যে 63,500 টাকা, এটাই হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্য। তাহলে ক্রয় থেকে বহি ফেরত বাদ দিব এবং এই 63,500 টাকা সমাপনী মজুদ পণ্য হিসেবে বাদ দিব। তাহলেই বের হয়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ প্রথমেই আমরা নিব হচ্ছে ক্রয়, ক্রয় থেকে বাদ দিব ক্রয় ফেরত। ক্রয় ফেরত আছে কত? ক্রয়ের পরে আমরা ক্রয় ফেরতটা বাদ দিব। তাহলে 6,500 টাকা বাদ দিলে 1,63,500 থাকবে। এরপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য যেটা আছে 63,500, সেটা বাদ দিব। তাহলে 1,43,500 টাকা থেকে 63,500 বিয়োগ দিলে 80,000 টাকা থাকে। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, সেকেন্ড হচ্ছে এখানে একটা মোট মুনাফা দেয়া আছে, এটা আমার বের করতে হবে না। মোট মুনাফা এরা দিয়ে দিয়েছে প্রশ্নে। এই মোট মুনাফা 47,000 টাকা ধরেই আমার একটা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। অর্থাৎ বিশদ আয় বিবরণী আমরা এর আগে করেছি। ছক কেমন হয় আমরা জানি, প্রতিষ্ঠানের নাম হয়, তারিখ লিখতে হয়। যাই হোক, এখানে মোট আয়ের আমরা আগে বের করতাম, এখন প্রশ্নে যেহেতু দেয়া আছে, প্রশ্নের দেয়া আছে 47,000 টাকা, সেটা নিলাম। এবারে পরিচালন ব্যয়গুলি বাদ দিতে হবে। পরিচালন ব্যয় আমরা এখান থেকে খুঁজে বের করব পরিচালন ব্যয় কি কি আছে। এখানে বহি পরিবহন একটা পরিচালন ব্যয় আছে, আমরা বহি পরিবহনটা নিয়ে নেই। কত টাকা? 15,500 টাকা। আচ্ছা, এরপরে ব্যাংক জমাতিরিক্তের সুদ। আমরা এর আগে বলেছিলাম যদি রেওয়ামিলে কোনো আইটেমের সাথে এরকম কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে বা হচ্ছে এরকম বছর উল্লেখ থাকে অথবা কোনো ভগ্নাংশ দেয়া থাকে, যেমন 1/4, 4-এর 1/, 3-এর 1/, এরকম যদি অংশ বিশেষ কিছু থাকে সেটাকে আমরা ধরে নেব সেটাও সমন্বয়ের অংশ। যেমন এখানে আমরা ব্যাংক থেকে অতিরিক্ত টাকা লোন নিয়েছি, যেটা হচ্ছে 15% করে সুদ দিতে হয়। এটাও কিন্তু আমার একটা খরচ। হ্যাঁ, আবার 8 বছরের জন্য একটা সম্পত্তি লিজ নিয়েছি অর্থাৎ ইজারা নিয়েছি, যেটা আমি প্রত্যেক বছর অবলোপন হিসেবে দেখাবো। হ্যাঁ,
অবলোপন হিসেবে দেখাবো, তাই এটাও একটা খরচ। এখন অবলোপনটা আমরা সাধারণত পরিচালন ব্যয়ের সাথে দেখাই, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত যে সুদটা, এই সুদটা যেহেতু এটা এক ধরনের অর্থায়ন অর্থাৎ ফাইন্যান্স করা, ব্যাংক থেকে আমি লোন নিলাম, লোনের যে খরচটা এটা আমরা সাধারণত অপরিচালন আয় হিসাবে বা অপরিচালন ব্যয় হিসাবে বা অন্যান্য ব্যয় হিসাবে দেখাই। আচ্ছা, তাহলে বহি পরিবহনটা আমরা অলরেডি নিয়ে ফেলেছি। এখন যেটা নেব, ব্যাংক চার্জ নিব, কুরিন নিব। এখানে সমন্বয়ের ক্ষেত্রে 2 নাম্বার যে সমন্বয়টা, সেখানে বলা আছে কি অগ্রিম ভাড়ার 6000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ আমি যে অগ্রিম ভাড়া দিয়েছিলাম 10,000 টাকা, এখান থেকে 6000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে, তার মানে খরচটা তো আমার নিতে হবে। তাইলে এই যে অগ্রিম ভাড়ার যে অংশটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে 6000 টাকা, এটা আমার একটা খরচ, এটা নিতে হবে। এবং কুরিনের জন্য একটা ট্রিটমেন্ট দিতে হবে। তো কুরিনটা বেশিরভাগ ক্ষেত্রে কুরিন নিয়ে অনেক সমস্যা হয়, ছাত্রছাত্রীরা অনেক ঝামেলায় পড়ে, সেক্ষেত্রে কুরিনটা আলাদাভাবে আমরা একটু সময় নিয়ে দেখব। তো প্রথমে আমরা এই ভাড়ার অংশটি নেব, তারপরে ব্যাংক চার্জ নিব, তারপরে বাকিগুলি আমরা আসছি। তাহলে এখন নেব মেয়াদ উত্তীর্ণ ভাড়া কত, 6000 টাকা ছিল, সেটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে ব্যাংক চার্জ ছিল, ব্যাংক চার্জ হচ্ছে 2000 টাকা, এখানে দেয়া আছে এই যে 2000 টাকা ব্যাংক চার্জ, সেটা আমরা নিয়ে নিলাম। এখন কুরিনের বিষয়টা আমরা নেব। এখন কুরিন খুব সহজভাবে বিষয়টা মাথায় নিতে হবে যে কুরিন সঞ্চিতি যদি রেওয়া মিলে দেয়া থাকে, এই যে এই পাশে যদি দেয়া থাকে, অর্থাৎ এটা হচ্ছে সবসময় বলি আমরা পুরাতন কুরিন সঞ্চিতি, অর্থাৎ গত বছরে ধরেন যে সঞ্চিতিটা রেখে দিয়েছিল সেই সঞ্চিতিটা হচ্ছে এই। এবার নতুন বছরে বা নতুন করে আমরা এখন যে হিসাবটা করতেছি সেখানে বলা হয়েছে যে 3000 টাকা কুরিন ধরতে হবে এবং 5% কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। এখন এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, এখানে একবার কুরিন বলল 3000, আবার এখানে আবার 5% কুরিন, এটা কেন বলা হলো? কুরিন এবং কুরিন সঞ্চিতি দুইটা একটু ডিফারেন্ট। কীরকম? সঞ্চিতি বলতে কি বোঝায়? রিজার্ভ করা, অর্থাৎ আমি চিন্তা করলাম যে এই যে যেমন কুরিন সঞ্চিতি বা কুরিন সৃষ্টি হয় কেন? এটা সৃষ্টি হয় কারণ আমি যাদের কাছে বাকিতে পণ্য বিক্রি করেছি, অর্থাৎ যাদের কাছে আমি টাকা পাবো, তাদের কাছ থেকে টাকা নাও পেতে পারি, এই ভয় থেকে হচ্ছে কুরিন সঞ্চিতি সৃষ্টি করা হয়। আর প্রথম যে কুরিনটা দেয়া থাকে, এই কুরিনটা হচ্ছে আমি এটা নিশ্চিত যে আমি এই টাকাটা পাবো না। তার মানে এখানে ঘটনাটা ঘটলো কি, এখানে দেনাদার দেয়া আছে 73,000 টাকা, তার মানে আমি 3000 টাকা, এই 73,000 টাকা থেকে 3000 টাকা পাবো না, এটা নিশ্চিত। তার মানে আমি এখন দেনাদারদের কাছে পাবো 70,000 টাকা, অর্থাৎ 73,000 টাকা আমি পেতাম, কিন্তু 3000 টাকা পাবো না। 3000 টাকা অলরেডি কুরিন হয়ে গেছে, ব্যাড ডেটস হয়ে গেছে, সুতরাং এখন পাবো 70,000 টাকা। তো এখন এই মালিক চিন্তা করলো যে বাকি যে 70,000 টাকা থাকে, এইটা থেকেও আমি আরও কিছু টাকা নাও পেতে পারি। তো সেই চিন্তা করে সে কী করলো, একটা ফান্ড ক্রিয়েট করলো, একটা রিজার্ভ করলো, যে যাতে এই টাকাটা যদি নাও পাই তাতে হচ্ছে আমার প্রফিটের যে ক্যালকুলেশন সেখানে কোনো ভুল বোঝাবুঝি না হয়। যে কারণে সে ওই 70,000 টাকার উপরেও আরও 5% করে সে হচ্ছে রিজার্ভ রাখলো। অর্থাৎ এখানে যদি আমি একটু বিষয়টা দেখাতে চাই, সেটা হচ্ছে কি দাঁড়াবে, আমার এই যে দেনাদার আছে 73,000 টাকা, দেনাদার 73,000 টাকা, সেখান থেকে তো আমি 3,000 টাকা পাবোই না কুরিন, তার মানে দেনাদার হবে কত, 70,000 টাকা। এখন বলছে এই যে 3,000 টাকা হয়ে গেল, এবার বলছে যে 5% হারে কুরিন সঞ্চিতি, অর্থাৎ এই যে 70,000 টাকা থাকে এর উপরে 5% করলে যা আসবে সেইটাকে আমি রিজার্ভ করে রাখবো পরবর্তী বছরের জন্য। এর আগের বছরে এরকম একটা রিজার্ভ করে রাখছিলাম 35,000 টাকা, এবছরে আমি রিজার্ভ করে রাখবো পরবর্তী বছরের জন্য 35। এখন কুরিন সঞ্চিতি আমরা যেভাবে ট্রিটমেন্ট দিই, প্রথমে যে কুরিন সঞ্চিতি তার নতুন থাকে, নতুনটার সাথে পুরাতন কুরিনটা মাইনাস করি এবং নতুন করে আবার যে সঞ্চিতি রাখা হয় সেটাকে আবার প্লাস করি। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে
এই যে 3000 টাকা যেই কুরিনটা হলো, অর্থাৎ 3000 টাকা কুরিন আছে, সেখান থেকে গত বছরের পুরনো কুরিন ছিল 3500 টাকা, এই বছরের নতুন কুরিন সঞ্চিতি হলো 3500 টাকা, অর্থাৎ কুরিনে আলটিমেটলি আমার 3000 টাকা যাবে। অর্থাৎ কুরিন আমার আছে কত? কুরিন আছে আমার 3000 টাকা, নতুন কুরিন যেটা পেলাম। কুরিন সঞ্চিতি গত বছরের ছিল, অর্থাৎ পুরাতন কুরিন সঞ্চিতি গত বছরের ছিল 3500 টাকা, যেটা রেওয়া মিলে দেয়া আছে। আর নতুন কুরিন সঞ্চিতি ধরেছিলাম আমি 5000 টাকা, সেইটা হবে যোগ। সেটা কত? সেটা ক্যালকুলেশন করে বের করলাম 3500 টাকা। কোথায় ক্যালকুলেশন করে বের করলাম? এই যে এখানে। অর্থাৎ প্রথম কুরিন যেটা ধরা আছে সেটা বাদ দিতে হবে, নতুন কুরিন বাকি যা থাকবে সেটার উপরে 5% ধরতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কুরিন সঞ্চিতি গেল। এবারে একটা জিনিস দেখব, নগদ বাট্টা। বাট্টার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, বাট্টা প্রদান যদি করি অর্থাৎ খরচ করি, সেক্ষেত্রে সেইটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, কিন্তু যদি আমি বাট্টা পেয়ে থাকি সেই বাট্টাটা কিন্তু অপরিচালন আয়ের ভিতরে যাবে। সুতরাং নগদ বাট্টা লেখা আছে, দুই ঘরেই টাকা দেয়া আছে, সুতরাং কোনটাকে আমরা নিব? আমরা নিব ডেবিটের কলামে যে টাকাটা আছে, কারণ আমরা জানি ডেবিট পাশে হয় সম্পত্তি থাকবে অথবা খরচ থাকবে। তো যেহেতু বাট্টা, সুতরাং ডেবিট পাশেরটা হচ্ছে খরচ আর ক্রেডিট পাশেরটা হচ্ছে আয়। আমরা এখন নগদ বাট্টা নিব 7500 টাকা খরচ হিসাবে। নগদ বাট্টা প্রদান, যেহেতু বাট্টা প্রদান আমরা নিয়ে নেব। আর এইখানে যে এটা যোগ বিয়োগ করলে পরে 3000 টাকা আসবে। এর বাইরে যেটা নিতে হবে সেটা হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির অবলোপন আমার নিতে হবে 1 বছরের। এখন 1,20,000 টাকা আছে টোটাল, এটা হচ্ছে 8 বছরের জন্য। তাহলে 1 বছরের কত হবে? ভাগ 8। 1 বছরের জন্য তাহলে কত টাকা? 15,000 টাকা। ইজারা সম্পত্তির অবলোপন তাহলে 15,000 টাকা। আর কিছু আমার নাই, তাহলে টোটালটা যোগ করলে আমার মোট পরিচালন ব্যয় বের হবে। টোটাল যোগ করলে মোট পরিচালন ব্যয় আসে 49,000, অর্থাৎ এই 15,000 থেকে যোগ করে এই একেবারে শেষ পর্যন্ত। তাহলে মোট আয় প্রশ্নে দেওয়া ছিল 47,000 টাকা, সেখান থেকে মোট পরিচালন ব্যয় আমি বাদ দিলাম 49,000 টাকা। এখন রেজাল্টে দেখা গেল 2,000 টাকা লস হয়ে গেছে, কারণ আমার মোট আয় ছিল 47,000 টাকা, অথচ খরচ হয়ে গেছে 49,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা বেশি খরচ হয়ে গেছে। এটা হচ্ছে মোট পরিচালন ক্ষতি। এখন অন্যান্য আয় ব্যয় কি বাদ ছিল? একটা ছিল নগদ বাট্টা প্রাপ্তি, এই যে 11,000 টাকা, এটা হচ্ছে অন্যান্য আয় হবে। আর অন্যান্য ব্যয়ের মধ্যে হবে ব্যাংক জমাতিরিক্তের সুদ। তাহলে ব্যাংক জমাতিরিক্ত আমি কত টাকা লোন নিয়েছিলাম? ব্যাংক জমাতিরিক্ত 40,000 টাকা। এখন এর উপরে সুদ কত? 15%, তার মানে হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, 1/7/17, 31/1/17, তার মানে 31/1 অর্থাৎ জানুয়ারির 31 তারিখে আমরা লোনটা নিয়েছি 2017 তারিখের, কিন্তু এইখানে আমরা অঙ্কটি করতেছি হচ্ছে 30শে জুন 2017। তার মানে লোনটা আমার হাতে কত মাস যাবত আছে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ 5 মাসের জন্য আমার হাতে আছে। এটা হচ্ছে পুরা 1 বছরের ইন্টারেস্ট ক্যালকুলেশন হলো। এখান থেকে ভাগ 12, তাহলে বের হলো 1 মাস। আমি রাখবো হচ্ছে 5 মাস ইন্টু 5, অর্থাৎ 2,500 টাকা হচ্ছে আমার ব্যাংক জমাতিরিক্তের সুদ। তো প্রথমে আমি বাট্টা নামে যে আয়টা আছে সেই আয়টা নিলাম 11,000 টাকা। এরপরে ব্যাংক জমাতিরিক্তের সুদ 5 মাস, এইটা মাইনাস হবে যেহেতু এটা ব্যয়, তাহলে 2,500 টাকা। এখন 11,000 থেকে 2,500 টাকা বিয়োগ দিলে 8,500 টাকা থাকে। মোট পরিচালন ক্ষতি ছিল 2,000 টাকা, এই দিকে আবার আয় হয়েছে 8,500। সুতরাং 8,500 থেকে 2,000 টাকা বিয়োগ দিলে আমার হাতে থাকলো 6,500 টাকা, যেটা হচ্ছে নেট মুনাফা। এখন আমি যদি আবার আরেকটু বলি যে এই 2,500 টাকা কিভাবে আসলো, এই ক্যালকুলেশনটা আবার একটু যদি করে দেখাই, কারণ এটা মনে হয় একটু বুঝতে অসুবিধা হয়েছে। আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি অঙ্ক করতেছি হচ্ছে
30 জুন 30/6/2017। কিন্তু আমি ব্যাংক জমাতিরিক্ত যে লোনটা নিয়েছি ব্যাংক ওভারড্রাফট, সেটা লোন নিয়েছিলাম কত 31/1/2017 তারিখে। আচ্ছা, তো 31/1 তারিখে নেওয়া যে কথা আর 1/2/2017 তারিখে নেওয়া একই কথা, তাই না? 31/1 মানে জানুয়ারির শেষ দিন, তার মানে জানুয়ারি মাসের সুদ তো আমার দেয়া লাগবে না, আমার সুদের কাউন্টিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। তাহলে ফেব্রুয়ারি মাস পুরাটা দিতে হবে, মার্চ মাস পুরাটা দিতে হবে, এপ্রিল, মে, জুন, যেহেতু আমি জুনের 30 তারিখ পর্যন্ত হিসাব করতেছি, তার মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, টোটাল হচ্ছে 5 মাসের আমার সুদ দিতে হবে। তো 5 মাসের সুদ আমরা বের করবো। এখানে যে পার্সেন্টেজটা দেওয়া থাকে এটা পুরো বছরের পার্সেন্টেজ। তার মানে আমি যদি 40,000 টাকাকে 15% করি, অটোমেটিক্যালি এটা 1 বছরের জন্য বের হবে, অর্থাৎ এটা হচ্ছে 12 মাসের সুদ বের হইল। তা আমি তো 12 মাসের সুদ রাখতে পারবো না, আমার বের করতে হবে 5 মাসের সুদ। সুতরাং 12 মাসে যদি 6,000 টাকা হয়, 1 মাসে কত? তার মানে 6,000 ভাগ হচ্ছে 12, সরি 6,000 ভাগ 12, অর্থাৎ 500 টাকা। 1 মাসে হলো 500 টাকা। তা আমার রাখতে হবে, এটা হচ্ছে কত মাসের? 1 মাসে আসে 500, আমার রাখতে হবে 5 মাসের সুদ। তাহলে 500 ইন্টু হচ্ছে 5, তাহলে কত হবে? 5 5 25। এবার তো ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে বলা আছে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 1,06,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হলে আমরা জানি মোট সম্পদ বের করতে হয় এবং মোট দায় বের করতে হয়। মোট সম্পদ বের করি কিভাবে? স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং চলতি সম্পদ, এই তিনটাকে যোগ করলে আমরা মোট সম্পদ পাই। আর মোট দায় বের করার জন্য মালিকানা সত্ত্ব দায়ের একটা আইটেম থাকে, দীর্ঘমেয়াদী দায় থাকে, স্বল্পমেয়াদী দায় থাকে। তো মালিকানা সত্ত্ব দায়ের একটা অ্যামাউন্ট কিন্তু এখানে প্রশ্নে বলা আছে যে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত ধরতে হবে 1,06,500। তার মানে এইখানকার যে আইটেমটা, এই আইটেমটা কিন্তু প্রশ্নে দেয়া আছে। ওকে, এটা নিয়ে নিলাম। এবারে আমি বের করি স্থায়ী সম্পদ। আমার কি কি স্থায়ী সম্পদ আছে? এখানে স্থায়ী সম্পদ, দেনাদার, পাওনাদার, এখানে ইজারা সম্পত্তি আছে। এখন এই ইজারা সম্পত্তির সাথে একটা সমন্বয় কিন্তু ছিল, অবলোপন, 1 বছরের অবলোপন। তার মানে আমরা ইজারা সম্পত্তিটা পুরাটা নিব, সেখান থেকে অবলোপনটা বাদ দিব। ইজারা সম্পত্তি টোটাল কত টাকার ছিল? 1,20,000 টাকা। সেখান থেকে আমি অবলোপন বাদ দিব 1 বছরের। 1 বছরের অবলোপন ছিল 15,000 টাকার। তাহলে মোট স্থায়ী সম্পদ বের হলো 1,05,000 টাকা। এবার হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে কিনা সেটা খোঁজ করতে হবে। এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই, তার মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঘর ফাঁকা। আপনারা চাইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঘর যেহেতু ফাঁকা, সুতরাং এখানে কিছু আপনি এটা নাও দিতে পারেন। হ্যাঁ, এবারে আসি চলতি সম্পদ। আমরা জানি চলতি সম্পদ কি? হাতে নগদ, ব্যাংক জমা, তারপরে খরচের যদি অগ্রিম দেয়া থাকে সেই সব, তারপরে দেনাদার। হ্যাঁ, তো এখানে আমার দেনাদার আছে। দেনাদার থেকে কিন্তু অবশ্যই এই যে 3 নম্বরে যে টাকাটা বলা ছিল, এখানে 3,000, এই 5% 3,500, এই দুইটা অ্যামাউন্ট বাদ দিয়ে বাকি অ্যামাউন্টটা নিতে হবে। এটা সবসময় খেয়াল করতে হবে, যেহেতু কুঋণ সবসময় দেনাদারের সাথে সংযুক্ত, তাই দেনাদার নেওয়ার সময় এই যোগ বিয়োগগুলি করে নিতে হবে। তাহলে চলতি সম্পদে প্রথমে আমরা দেনাদার নিলাম। দেনাদার আছে 73,000 টাকা, সেখান থেকে প্রথমে 3,000 টাকার নতুন কুঋণ বাদ দিব। তারপর হচ্ছে 3,500 টাকার নতুন কুঋণ সঞ্চিতি ছিল, সেইটা বাদ দিব। সেটা বাদ দিলে আমার টোটাল হবে 66,500। এরপরে কি আছে? পরিবহন যাবে না, জমাতিরিক্ত মূলধন, অগ্রিম ভাড়া। আচ্ছা, এবার অগ্রিম ভাড়া। আমি অগ্রিম ভাড়া দিয়েছিলাম 10,000 টাকা, কিন্তু অলরেডি 6,000 টাকা এক্সপায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ 6,000 টাকা খরচ হয়ে গেছে। তাইলে বাকি থাকে কত? 10,000 থেকে 6,000 বিয়োগ দিলে যা হবে সেটাই বাকি থাকবে।
তার মানে আমি অগ্রিম ভাড়া লিখলাম 10,000, সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ যে 6,000 ছিল সেটা বাদ দিলাম, তাহলে থাকলো হচ্ছে 4,000 টাকা। এবার হাতে নগদ আছে কিনা দেখতে হবে, এখানে হাতে নগদ ব্যাংক জমা সেসব কিছুই নেই। আচ্ছা, এরপর আর একটা জিনিস আমরা নেই কি, এখানে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্যটা নিয়ে নেই, টোটাল হচ্ছে 63,500। তার মানে চলতি সম্পদ দাঁড়ালো কত, 66,500, 4,000, 63,500, টোটাল হচ্ছে 1,34,000। তার মানে মোট স্থায়ী সম্পদ 1,05,000, দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই, চলতি সম্পদ 1,34,000, টোটাল যোগ করলে আসে 2,39,000। ওকে ফাইন, মোট সম্পদ বের হয়ে গেল। এবার মালিকানা সত্ত্ব তো দেয়াই ছিল, দীর্ঘমেয়াদী দায় আমার কি আছে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে 15% ব্যাংক জমাতিরিক্ত আমি নিয়েছি, ব্যাংক জমাতিরিক্ত নিয়েছে। এখানে কিন্তু কত বছরের জন্য নেওয়া হয়েছে সেসব কিছু বলা নাই, তবে ব্যাংক জমাতিরিক্ত সাধারণত 1 বছরের কম সময়ের জন্যই নেওয়া হয়ে থাকে, তাই এটা চলতি দায়ের মধ্যে যাবে। আচ্ছা, ইজারা সম্পত্তি তো নেওয়া হয়ে গেল, এগুলি নেওয়া শেষ। এবারে স্বল্পমেয়াদী দায়, যেহেতু আমরা দীর্ঘমেয়াদী দায় নেই, আমাদের দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 0। স্বল্পমেয়াদী দায়ের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত হবে, পাওনাদার হবে, এখানে পাওনাদার আছে, ক্রয়ের সাথে এখানে পাওনাদার আছে, পাওনাদার হচ্ছে 90,000 টাকা, আমরা পাওনাদার 90,000 টাকা নিয়ে নিলাম। এরপরে ব্যাংক জমাতিরিক্ত আছে, ব্যাংক জমাতিরিক্ত আছে 40,000, এর সাথে ব্যাংক জমাতিরিক্ত যে সুদ 2,500 টাকা যেটা পেলাম সেটা যোগ হবে বকেয়া সুদ নামে, তাহলে 40-এর সাথে 2500 যোগ করলে হচ্ছে 42,500। তার মানে আর কিছু নেই, 90 আর 42,500 যদি আমরা যোগ করি তাহলে চলতি দায় হবে 1,32,500। মালিকানা সত্ত্ব 1,06,500 এবং মোট চলতি দায় হচ্ছে 1,32,500, টোটাল যোগ করলে আমাদের হবে 2,39,000। তার মানে মোট সম্পদ 2,39,000 এবং মালিকানা সত্ত্ব দায়ও 2,39,000। তার মানে ব্যালেন্স শিট মিলে গেছে, আমাদের অঙ্ক সঠিক। আমরা অ্যান্সার লিখলে এভাবে লিখতে পারি, বিক্রিত পণ্যের ব্যয় 80,000 টাকা, এই যে 80,000 টাকা, তারপর হচ্ছে নিট মুনাফা 6,500 টাকা, নিট মুনাফা 6,500 টাকা, মোট ক্ষতি যেহেতু অঙ্কে দেওয়া আছে এটা লিখতে পারি, নাও লিখতে পারি। মোট সম্পদ 2,39,000, মালিকানা সত্ত্ব দেওয়া ছিল, দায় হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে বন্ধুরা এ পর্যন্তই আমাদের আজকের অঙ্ক। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আবার হাজির হব সৃজনশীল প্রশ্ন নাম্বার 4 নিয়ে। আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।